গণ অধিকার পরিষদ সহ আমাদের যারা আমরা একই মতাদর্শ ধারণ করি এবং যাদের আমাদের চিন্তা ভাবনা বাংলাদেশ পন্থা নিয়ে আমাদের কাজ করার আগ্রহের জায়গাটি রয়েছে। এবং আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন যে জামায়াত ইসলামের নেতৃত্বে কিন্তু বাংলাদেশের ইসলামিস্ট যে রাজনৈতিক দলগুলো, বেশ কিছু রাজনৈতিক দল একটা অ্যালায়েন্সের মধ্যে এসেছে। আপনারা একইভাবে বিএনপি এবং তাদের সমমনা দলদের আরেকটা জোট দেখতে পাবেন। তো এখানে খুব স্বাভাবিকভাবেই যারা আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করি এবং যারা একই চিন্তা ভাবনাগুলো ধারণ করে এই বিগত অর্ধযুগ বা এই সময়ের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করেছি, আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং আগামীতে জনগণের যে কোনো নির্বাচন বলি বা এই রিলেটেড যে কোনো বিষয়ে ফাইট দেওয়ার জন্য আমাদের এই সমমনা যে আমাদের দলগুলো রয়েছে, ব্যক্তি আমরা যারা রয়েছে, আমাদের একত্রিত হওয়া খুব বেশি প্রয়োজন। ইভেন আপনি দেখে থাকবেন বাংলাদেশের মানুষও এটা চায় যে তারা এক যেন হয়, আলাদা আলাদা হয়ে ফাইট দেওয়ার চেয়ে এক হয়ে মোকাবেলা করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা স্বভাবতই মানুষের কাছে শুনি যে নতুন কিছু, তৃতীয় কোনো একটা শক্তিশালী দল তারা দেখতে চায়। সো এটার জন্য যেহেতু আমরা খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলোর বয়স বেশি দিন হয়নি, সো আমরা এই জন্য এক হয়ে আমাদের জায়গা থেকে জনগণের জন্য এভাবে কাজ করতে চাই। গণ অধিকার পরিষদের সাথে আলোচনা চলছে, এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, তবে আলোচনা যেটা চলছে সেটা পজিটিভ আলোচনা। এখানে আরও অন্যান্য রাজনৈতিক দল, এবি পার্টি রয়েছে, গণসংহতি, তারা তাদের মধ্যমপন্থার রাজনীতির কথা বলে থাকেন, বা অন্যান্য যা রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম রয়েছে। এখানে ধরেন অ্যালায়েন্স হতে পারে, একীভূতকরণের আলোচনাও আসতে পারে, কিন্তু আলোচনা চলছে, পজিটিভ আলোচনা। আমরা আশা করি যে সামনে যেটাই দেশের এবং মানুষের জন্য ভালো হবে সেটাই হবে। দ্বিতীয় প্রশ্ন, গত পরশু দিন অ্যাকচুয়ালি বলা যায়, বা বাংলাদেশের সময় গতকাল, একদম অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং খুবই বাংলাদেশের জন্য এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি লজ্জাজনক ঘটনা ঘটেছে। অন্তর্বর্তীকালীন সরকার 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে তাদের সাথে নিয়ে গিয়েছেন। তাদের অবশ্যই এইটুকু ক্লিয়ার ধারণা থাকা দরকার ছিল কাদেরকে তারা কোন প্রোটোকলে কোথায় থেকে কোথায় নিতে পারবেন। যদি না নিতে পারেন তাদের সাথে প্রতিটি জায়গায়, তাহলে ওই জায়গায় তাদের সিকিউরিটি নিশ্চিত করার প্রয়োজন ছিল। কিন্তু তারা বাংলাদেশের এই প্রধান রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে এমন বিব্রতকর এবং অসম্মানজনক পরিস্থিতির মধ্যে দিয়ে ফেলেছেন, যেটা শুধু আমাদের জন্য নয়, বাংলাদেশের জন্য নয়, ইভেন যেই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাথে নিয়ে গিয়েছেন, ইভেন সরকার প্রধান, এটা তাদের সবার জন্য লজ্জাজনক। এবং আমরা এর আগেও দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব মাহফুজ আলম, যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন সেখানে, তার সাথেও এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কিন্তু এই প্রথম জায়গাটিতেও আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, কিংবা ওই দেশে আমাদের যারা যে কনসুলেট রয়েছে, তাদের কাউকে স্ট্রিক্টলি কোনো অ্যাকশন নিতে আমরা দেখি নাই। আমরা মনে করি এটাই অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা, এবং এই দুর্বলতা তারা প্রত্যেকটি জায়গায় দেখিয়ে আসছেন। দেখেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে আস্থার জায়গাটা, সেটা কিন্তু কমে আসছে। এবং আমরা মনে করি যে তারা যে একটা বিপ্লবোত্তর সরকার বা গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, ওইটুকু বোল্ডনেস তারা তাদের কাজের মধ্য দিয়ে দেখাতে পারছেন না। কারণ আওয়ামী লীগের যে কালপ্রিটগুলো ওই জায়গায় গিয়ে জড়ো হয়েছেন, এই তথ্যগুলো বা এরকম যে ঘটনা ঘটাতে পারেন, এগুলো তাদের কাছে ছিল, কিন্তু তাদের কনসুলেট বা প্রশাসনের মাধ্যমে তারা এগুলোর ব্যবস্থা নিতে পারেননি। আমরা চাই তদন্ত সাপেক্ষে, ইভেন যদি অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কোনো অফিসার এটার সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়। কারণ যারা ওখানে আছেন, এই আওয়ামী লীগের যে কালপ্রিটগুলো, ফ্যাসিস্টের যে দোষরা ওখানে আছে, তারা কেউই এই বাংলাদেশের যে ইউএস এম্বাসি, তাদের যে নথিভুক্ত কিংবা তাদের পাসপোর্টের সাথে যে তথ্যগত সম্পর্ক, এগুলোর বাইরে না। সো আমরা আমাদের জায়গা থেকে তাদের দৃশ্যমান কঠোর ব্যবস্থা এবং বিচার আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে একটা কথা বলতে চাই যে বিবৃতির মধ্য দিয়ে নিজের দায় সারা যে আপনাদের মনোভাব, এগুলো থেকে আপনাদের বের হয়ে আসতে হবে। আর অল্প কিছুদিন সময় আপনাদের ভাষ্য অনুযায়ী আছে, তার আগে যদি আপনাদের ন্যূনতম দায়বদ্ধতা আপনারা পূরণ না করতে পারেন, তাহলে বাংলাদেশের মানুষের সামনে আপনাদের মুখ দেখানো আর সম্ভব হবে না। একটা রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আমরা আবেদন করেছি। তার আগে বাংলাদেশের এই বিষয়ে অভিজ্ঞ
যতজন আইনজীবী রয়েছেন এবং যত ধরনের নিয়ম কানুন আইন রয়েছে আমরা প্রত্যেকটা আমাদের জায়গা থেকে যাচাই করেছি। আমরা কোনো জাতীয় প্রতীক আমাদের মার্কা হিসেবে আবেদন করিনি। জাতীয় প্রতীকের যে সংবিধানে যে ডেফিনেশন রয়েছে সেটা অনুযায়ী শুধুমাত্র শাপলা কোনো জাতীয় প্রতীক না। সেই জায়গা থেকে যখন এই জাতীয় প্রতীকের একটা অংশ ধানের শীষ বা ধানের ছড়া, আমরা একটা রাজনৈতিক দলের মার্কা দেখি, আমরা তারা আরেকটা রাজনৈতিক দলের মার্কা দেখি এবং কোনো আইনগত বাধা না থাকার কারণে আমরা আমাদের জায়গা থেকে শাপলা জাতীয় প্রতীক হিসেবে, জাতীয় প্রতীকের যেটা একটা অংশ সেটাকে আমরা আমাদের মার্কা হিসেবে চেয়েছি। এখন গতকালকে নির্বাচন কমিশনের যিনি সচিব মহোদয় আছেন তিনি তার জায়গা থেকে বলেছেন যে তালিকায় শাপলা নেই এই জন্য দেওয়া হবে না। দেখেন, উনি কিন্তু কোনো আইনগত বাধার কথা বলেননি। তো আমরা তো আজকে থেকে কয়েক মাস আগে আবেদন করেছি, এই আবেদনের পরবর্তীতে এই তালিকা সংশোধন হয়েছে এবং তারা যদি চায় যে কোনো মুহূর্তে এই তালিকা সংশোধন করতে পারে। তাহলে এটা তো তাদের কাজ ছিল যে তালিকায় কোনো মার্কা যোগ করবে না বিয়োগ করবে, এটা তো তাদের কাজ। তো তারা যখন সেই কাজ করে না, আমরা মনে করি এখানে তাদের হয় সদিচ্ছার অভাব আছে অথবা তারা কোনো ব্যক্তি, গোষ্ঠী, দল, প্রতিষ্ঠান দ্বারা প্রভাবিত। একটা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এরকম একটা স্বাধীন প্রতিষ্ঠান এভাবে প্রভাবিত হয়ে কোনো একটি সিদ্ধান্ত দিতে পারে না। তারা যদি এরকম একটি অন্যায় তাদের সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেয় তাহলে আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে সেটা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব, রাজপথ থেকে আমরা সেই কথাই বলেছি। এবং তারা থেকে শুরু করে যে কেউ যদি এনসিপির মার্কা শাপলা চাওয়ার মুহূর্তে এই মার্কা দেখেই কিছুটা ভীত হয়ে যায়, কারো যদি নার্ভ ঠান্ডা হয়ে যায়, তাহলে আমরা তাদেরকে বলে দিতে চাই যে এটা তো শুধুমাত্র মার্কা। এরপরে বাংলাদেশের ঐক্যবদ্ধ তরুণ সমাজ, ছাত্র জনতা একসাথে বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজপথে নামবে। এটার জন্য আপনাদের নার্ভকে আরো শক্ত করে নেন, এই দিন আসতে বেশি দেরি নাই। আর আরেকটা জিনিস বলি আপনাদেরকে, আমরা আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট করে বলি, শুধু আমাদের তোরাব ভাই নয়, বাংলাদেশের যত শহীদ রয়েছেন আমরা প্রত্যেক শহীদের তাদেরকে যে এভাবে হত্যা করা হয়েছে আমরা এটার বিচার চাই। এই জন্যই আমরা বারবার বলে আসছি যে আমরা এই নির্বাচনের আগে আমরা দৃশ্যমান বিচারটা দেখতে চাই। কারণ এটা আমাদের বাংলাদেশের ইতিহাসে বারবার হয়ে এসেছে, একটা জিনিস যখন আদায় করার তখন আদায় না করতে পারলে পরবর্তীতে অনেকেই অনেকভাবে ক্ষমতা এসে সেগুলো ভুলে যায়, সেগুলো আর করে না, তখন নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে। সেই লক্ষ্যেই আমরা আমাদের জায়গা থেকে বলেছি এবং আপনাদেরকে এটা আমাদের জায়গা থেকে আমাদের কমিটমেন্ট যে মৌলিক সংস্কার এবং আমাদের যারা শহীদ রয়েছেন, আহত যোদ্ধা রয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের এই হত্যাকাণ্ডের বিচারের জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে সবসময় লড়াই করে যাব। বাংলাদেশে এই ধরনের অনেক ধরনের আপনারা আপনাদের জায়গা থেকে জরিপ এখন এবং আগামীতে দেখতে পাবেন, এবং কোন জরিপ কোন প্রতিষ্ঠান থেকে কিভাবে হয় এবং এগুলোর পিছনে কোনো উদ্দেশ্য আছে কিনা, অন্য কোনো ব্যাকআপ আছে কিনা, এগুলো বিবেচ্য বিষয়। সো আপনি যেটি বলছেন আপনার জায়গা থেকে এটি কোন প্রতিষ্ঠান করেছে এটা ওইভাবে আমার চোখে পড়ে নাই। তারপর আমি আমার জায়গা থেকে যদি বলি, এইরকম জরিপে কিছুদিন আগেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ভোটের বিভিন্ন পার্সেন্ট দেখানো হয়েছে। অনেকেই অনেকের জায়গা থেকে বলেছে কেউ নাকি এ কয়েকটা আসন পাবে না, ওই কয়েকটা আসন পাবে না। কিন্তু আমরা আবার এক এক ধরনের ছাত্র সংসদ নির্বাচনে এক এক ধরনের অবস্থা দেখছি। আমরা আবার যখন মাঠ পর্যায়ে যাচ্ছি তখন আমরা এখনো মানুষের আশা দেখি। মানুষ তাদের জায়গা থেকে বলে যে ভাই আপনারা প্রত্যেকটা গ্রামে গ্রামে যান, বাড়িতে বাড়িতে যান, মানুষ এখনো আপনাদের অপেক্ষায় আছে। সো আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যে বাংলাদেশের মানুষ, অন্তত আপনি যদি আওয়ামী লীগের কথা বলেন, যে আওয়ামী লীগের নেত্রী খুনি হাসিনা, যে আওয়ামী লীগ বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, শাপলা ম্যাসাকার ঘটিয়েছে, জুলাই অভ্যুত্থানে হাজারের অধিক মানুষকে খুন করেছে, সেই আওয়ামী লীগের প্রশ্ন যদি বাংলাদেশে নিয়ে আসেন ওই শেখ হাসিনার ছবি দিয়ে, বাংলাদেশের মানুষ ওই খুনি শেখ হাসিনার মুখে থুথু মারবে।
বাংলাদেশের মানুষ এখনো তাদের জায়গা থেকে এতটাই ক্ষিপ্ত যে খুনি শেখ হাসিনা ভারতে আছে দেখেই বাংলাদেশের মানুষ ভারত নামটা শুনলে এখনো তাদের জায়গা থেকে ওই ভারতের আধিপত্যবাদের চেহারা মানুষের মাথায় ভেসে ওঠে এবং মানুষের ভিতরে একটা ভারত বিরোধী কট্টর সেন্টিমেন্ট একটা আপনাদের জায়গা থেকে দেখবেন। সো এই বাংলাদেশে আমরা স্পষ্ট করে একটা জিনিস বলি, আওয়ামী লীগের নামে খুনি হাসিনা কিংবা তার যে কোনো পরিবারের সদস্য কিংবা ওই কালপিটগুলো যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আওয়ামী লীগে পরিণত করেছে তাদের নামে এই বাংলাদেশে তারা কখনো আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। দ্বিতীয়ত, তাদের যারা দোসর ছিল, যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বানিয়েছে, আওয়ামী লীগকে সরকার বানিয়েছে, সরকারের বৈধতা দিয়েছে, তারাও আগামীতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কারণ যারা নিজের হাত দিয়ে গণতন্ত্র ধ্বংস করে, গণতন্ত্রের জন্য তাদের অংশগ্রহণ প্রয়োজন, এর চেয়ে বড় হাস্যকর কথা আর হতে পারে না। সো আমরা স্পষ্ট করে একটা জিনিস আমাদের জায়গা থেকে বলি, 2024-এর অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী লড়াই যারা ছিল তাদের অংশগ্রহণের মাধ্যমেই আগামীর গণতান্ত্রিক বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার নির্বাচিত হবে।